এখানে যদি দেখেন বিজেপিতেও কিন্তু সেম একটা মনোভাব কিন্তু তৈরি হতে শুরু করেছে যে অঙ্গবঙ্গ কলিঙ্গ, অতএব এবার এই ঢেউ বঙ্গে এসে পৌঁছচ্ছে, কারণ কলিঙ্গ হয়ে গেছে, অঙ্গ হয়ে গেছে, এবার বঙ্গের পালা। মেইন যে ব্যাপারগুলো রয়েছে যেটা নির্বাচন কমিশনের নিজস্ব দেওয়া তথ্যটি উঠে এসেছে, কিছু কিছু জায়গায় সমাজ মাধ্যমে এই নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে লোকে পাত্তা না দেওয়া, ইগনোর করে যাওয়ার কথা ভাবছেন, কারণ যে মোট যে জনসংখ্যা তার যে পার্সেন্টেজের ভোটার, সেই ভোটারের যে সংখ্যা ভোট দিয়েছে তার যে সংখ্যাটা আসা উচিত সেটা কিন্তু একেবারেই মিলছে না। যদি টোটাল যে 3টে 4টে 5টা দল মিলে যা ভোট পেয়েছে তার একটা সমষ্টি করা হয়, এমন যেন না হয়ে যায় ওই মডেলটা রেপ্লিকেটেড হলো, কিন্তু একইভাবে ওখানে যারা শাসক দল ছিল তারা যেভাবে এবারে সমস্ত হিসেবকে চুরমার করে ক্ষমতা এসেছে, ওই যে বললাম একটা 90% আসন দিতে, 92% আসন দিতে, সেটা আবার উল্টো দিকেও হয়ে যাবে না? তো সেটা নিয়ে বাসে সবাই হয়তো বামফ্রন্ট সরকারকে গালমন্দ করছে, কিন্তু ভোটে ওরা আবার জিতে আসছে। এটা হয় কী করে? নমস্কার, ক্যান্ডিডলি ইয়োরসের একেবারে আর একটা নতুন অধ্যায় বা এপিসোডে আপনাদের স্বাগত। এটার উদ্দেশ্যটাই হচ্ছে একদম ক্যান্ডিডলি আপনাদের সঙ্গে কথা বলা, আমার কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের কথাটাও ঘুরে আমাদের কাছে একেবারে ক্যান্ডিডলি আসতে পারে। এই যে একেবারে অতি সম্প্রতি বিহারের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচন ফলাফলের পরে সবচেয়ে কমন প্রশ্ন যদি আপনারা জিজ্ঞেস করেন কাউকে বা একটু পর্যালোচনা করে দেখেন, সবচেয়ে কমন প্রশ্ন রাজনীতিকদের কাছে এবং নিজেদের মধ্যে যেটাকে চায়ের পেয়ালায় তুফান তোলা বলে সেই আলোচনাতেও, সেটা হচ্ছে বিহার নির্বাচনের প্রভাব কি বাংলায় পড়বে? বিহারের যে নির্বাচনের ফল হয়েছে, যে সো কল্ড গেরুয়া ঝড়, সেটা বাংলায় এসে পড়বে কিনা, সেটা একেবারে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তাবড় যারা রাষ্ট্রীয় নেতা থেকে শুরু করে এখানকার নেতা সবাই বেশ একটা আত্মগরিমার সঙ্গে বলতে শুরু করেছেন যে অঙ্গবঙ্গ কলিঙ্গ, অতএব এবার এই ঢেউ বঙ্গে এসে পৌঁছচ্ছে, কারণ কলিঙ্গ হয়ে গেছে, অঙ্গ হয়ে গেছে, এবার বঙ্গের পালা। তো এই যে যারা বলছেন তারা কিছু কিছু জিনিস ভুলে থাকছেন বা ইচ্ছে করেও ভুলে থাকার চেষ্টা করছেন। যদি বিহারের মডেল এখানে রেপ্লিকেট হয়, সেই প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই যেটা বলে নেওয়া ভালো, যে আলোচনাটা সেইভাবে সংবাদ মাধ্যমে, তা সে সামাজিক সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া যাকে বলে, বা যেটা ট্র্যাডিশনাল মিডিয়া সেখানেই হোক, কোথাওই কিন্তু একটা আশ্চর্যজনকভাবে উঠে আসছে না বা কেউই যেটা নিয়ে আলোচনা করছে না, সেটা হলো যে এই যে নির্বাচনের ফলাফলটা, তার মধ্যে যে অদ্ভুত একটা স্ট্রেঞ্জ যে ব্যাপারগুলো রয়েছে, যেটা নির্বাচন কমিশনের নিজস্ব দেওয়া তথ্যতেই উঠে এসেছে, কিছু কিছু জায়গায় সমাজ মাধ্যমে এই নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে লোকে পাত্তা না দেওয়া, ইগনোর করে যাওয়ার কথা ভাবছেন, কারণ বড়রা তো ছোটদের দিকে ওইভাবে সেইভাবে তাকায় না, তাকাতে চায়ও না, বিশেষ করে যদি আঙুলটা বড়দের দিকেই ওঠে। যে মোট যে জনসংখ্যা তার যে পার্সেন্টেজের ভোটার, সেই ভোটারের যে সংখ্যা ভোট দিয়েছে তার যে সংখ্যাটা আসা উচিত সেটা কিন্তু একেবারেই মিলছে না। যদি টোটাল যে 3টে 4টে 5টা দল মিলে যা ভোট পেয়েছে তার একটা সমষ্টি করা হয়, অর্থাৎ আমার ভোট পড়েছে যদি টোটাল ভোটার যদি এক্স হয়, তার 66% ভোট দিয়েছে, 66% এক্সের হচ্ছে এক্স ইন্টু 66%, সেই ভোটার সংখ্যার এত পার্সেন্ট ভোট ওরা পেয়েছে যারা ক্ষমতায় আসছে, সেই সংখ্যাগুলো কিন্তু মিলছে না, মানে একটা বিরাট গড়মিল থেকে যাচ্ছে। আরও যেগুলো, এটা তো একেবারে পুরো বলা যেতে পারে সংখ্যা এবং পরিসংখ্যানই মিলছে না, সেই সঙ্গে হিসেবগুলো আমাদের হেডলাইন্স কলকাতার অন্য একটি এপিসোডে আমাদেরই এক সহকর্মী দিয়ে রেখেছেন, বুঝিয়েছেন যে কীভাবে সংখ্যার ফারাকটা খুবই একটা চোখে পড়ার মতো ফারাক। আরও গড়মিলের জায়গা আছে, সেখানে যে দেখা যাচ্ছে যে 100, অর্থাৎ মোট যে সিট তার মধ্যে 243টার মধ্যে 100 সিটটা
আসনে কন্টেস্ট করে একটি দল তারা 92-93টার মতো আসন পাচ্ছে, অন্য একটি দল 85টা আসন পাচ্ছে, যেটা প্রায় শতকরা হিসেবে দেখতে গেলে অলমোস্ট 90%-র কাছাকাছি, 85%-র বেশি। সেটাও কিন্তু মানে বাস্তবে খুব একটা বাস্তবসম্মত নয়, যদিও বলা যেতে পারে কিছু কিছু জিনিস হয় যেগুলো টেকনিক্যালি পসিবল কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এটা একটা ওই রকম আর কি। তো এটাকে বাদ দিলেও ওই সংখ্যার যে গরমিল সেটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য, তার কোনো ব্যাখ্যা নেই। এইরকম অনেক ব্যাপার আছে, যেমন ধরুন যদি দেখেন মোট ভোটের 20% ভোট পেয়ে একটি দল তারা পেয়ে গেল টোটাল এতগুলো আসন, ওয়ারাজ 22.something% ভোট পেয়ে সে মোটে 25টি আসনে আটকে থাকলো। মানে অনেকগুলো টু মেনি এই কী বলবো, এগুলো ধরুন একটা গ্যাপ, একটা গরমিল, হিসেব মিলছে না, এরকম অনেক কিছু থেকে যাচ্ছে। আর যদি অন্য একটুভাবে আলোচনাটাকে একটু অন্য পরিসরে দেখি, পশ্চিমবঙ্গেও হয় অনেক সময় দেখা যায় যে সে আমরা বাম আমলেও দেখেছি কোনো বুথে কোনো আসনে যা টোটাল ভোট তার শতকরা 98%, 90% একদিকে গেছে। এই নিয়ে শাসক দলের উল্টো দিকে সে যেই ক্ষমতায় থাকুন উল্টোরা অনেক আলোচনা করেন, অনেক বিপ্লব করেন, অনেক বিদ্রোহের কথা বলেন। গত ইলেকশনেও হয়েছে, যদি একেবারে নাম করেই বলতে হয় তাহলে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অত ভোটে জিতলেন কি করে, এত ভোট পেলেন কি করে পুরো ভোটারদের। তা এমন তো হবে না যারা বলছেন যে বিহারের ভোটেরটা রেপ্লিকেটেড হবে বাংলায়, এটা আমরা জানি যে জোট যার মুলুক তার, সেই হিসেবে যদি দেখা যায় তাহলে এমন যেন না হয়ে যায় ওই মডেলটা রেপ্লিকেটেড হলো, কিন্তু একইভাবে ওখানে যারা শাসক দল ছিল তারা যেভাবে এবারে সমস্ত হিসেবকে চুরমার করে ক্ষমতায় এসেছে, ওই যে বললাম একটা 90% আসন জিতে, 92% আসন জিতে, সেটা আবার উল্টো দিকেও হয়ে যাবে না? তো সেই প্রশ্নটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটাও যদি হয় তাহলেও কিন্তু বলতে হবে যে ওই মডেলটা রেপ্লিকেটেড হলো, দুভাবে রেপ্লিকেটেড হওয়া কিন্তু। তো এই সমস্ত সম্ভাবনাগুলো আফটারঅল তো নির্বাচনী যে একটা গণতন্ত্র বলুন বা যেটা আমরা যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা চলি, এটা পুরোটাই পলিটিক্স, পুরোটাই একটা মানে গেম অফ ইফস অ্যান্ড বাটস। তো এটা হলে ওটা হতে পারে, এটা হলে ওটা হতে পারে, এই সম্ভাবনা সবই থাকছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তার থেকেও যেটা বড় প্রশ্ন, যেটা বিশ্লেষণ করা যেতে পারে, মানে কিছু তথাকথিত বিশ্লেষকদের মতো নয়, যারা বিভিন্ন ধরনের অদ্ভুত বিশ্লেষণ করেন, এখন কিন্তু সেই অর্থে দেখতে গেলে সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সহজে পাওয়া যায় এমন উপাধি বা ডিগ্রি, সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষজ্ঞ। খুব সহজেই এই উপাধিটা নিয়ে বসে পড়া যায়, ছোট পর্দার প্রাইম টাইম অনেকখানি দখল করে বলা যেতে পারে নানান আলোচনা, কিন্তু সেই আলোচনা মিলছে কি না, কতটা মিলছে সেই প্রসঙ্গে কিন্তু লোকজন যায় না। এবং এই সমস্ত অনেক বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের দেখবেন তারা কিন্তু যখন ফলটা মেলে না, তখনও তারা যেটা আগের দিন বলেছিলেন সেইটাই আমরা বলেছিলাম, আমাদের ফলের সঙ্গে মিলে যাচ্ছে আসল ফলের সঙ্গে, এইরকম একটা জোর করে ব্যাখ্যা দেওয়ারও চেষ্টা করেন। সেই প্রশ্নগুলো আলাদা। যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা খুব যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করুন, যে দেখবেন যখন কংগ্রেসই বিরোধী দলে বামফ্রন্টের আসন চলছে, একটা দীর্ঘ সময় ধরে একটা আলোচনা চলতো যে ট্রেনে বাসে সবাই হয়তো বামফ্রন্ট সরকারকে গালমন্দ করছে, কিন্তু ভোটে ওরা আবার জিতে আসছে। এটা হয় কি করে? এটা বহু কংগ্রেসি পরিবারে, কংগ্রেসি আলোচনার মধ্যে, ঘরোয়া আলোচনায়, প্রকাশ্য আলোচনা অনেকে আলোচনা করেছেন, যেটা হয় কি করে। হয় কি করে তার ব্যাখ্যা একটাই, যে ওই নির্বাচনটা করতে হয়। সেই নির্বাচন করাটা কি জিনিস, সেটা যতদিন না 34 বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা শক্তিশালী বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে সরকারে এলেন, ততক্ষণ লোকে কিন্তু বুঝতে পারেনি। কিন্তু এর পেছনে আর একটা অন্য বড়, যেটা ওভারে পিরিয়ড অফ টাইম যে খেলাটা চলেছে, সেটা মাথায় রাখতে হবে, যেটা এখনও কিন্তু এই পরিস্থিতিতে অন্য একটা দলের ক্ষেত্রে প্রযোজ্য। একটা দীর্ঘ সময় যারা কংগ্রেসই করতেন তাদের মধ্যে একটা এই ধরনের ধারণা, এবং ধারণাটা একেবারেই অমূলক ছিল না, যে কংগ্রেসে একটা হাই কমান্ড কালচার ছিল, অর্থাৎ এখানের কংগ্রেসিরা যতই পড়ে পড়ে মার খাক, হাই কমান্ড অর্থাৎ দিল্লির কংগ্রেসি নেতারা, কেন্দ্রীয় নেতারা
তারা কোনোদিনই এই রাজ্যে বামফ্রন্ট জ্যোতিবাবু সরকার হোক, বুদ্ধদেব বাবুর সরকার হোক, তাদেরকে সরিয়ে নিজেরা আসতে চায়নি। বিরোধী আসনেই তারা যথেষ্ট কমপ্লেসেন্ট ছিলেন, একটা আত্মসন্তুষ্টির জায়গা ছিল এবং হয়তো বা এনজয়ও করতেন। এইটা থেকে একটা বিরাট ক্ষোভ, মানে যারা সরাতে চাইছেন বামপন্থীদের সরাতে পারছেন না, একটা গ্রিভেন্স বলুন, একটা এই যে ক্ষোভের লেভেল, সেটা ক্রমশ বাড়ছিল। এবং ওই জায়গাটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়েছে, না হলে সচরাচর আগের যা উদাহরণ আছে, কংগ্রেস থেকে বেরিয়ে অন্য দল করে দেবরাজ আর্টসের মতো নেতা তিনি সফল হতে পারেননি, প্রণববাবু চেষ্টা করেছিলেন, হয়নি, প্রিয়রঞ্জন দাসমুন্সী করেছিলেন, শরদ পাওয়ার করেছিলেন, মুপানার সর্বশেষ করেছিলেন, কেউই সেইভাবে কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসে সফল হতে পারেননি। যিনি একমাত্র কংগ্রেস থেকে বেরিয়ে অসম্ভবভাবে সফল হয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি ওই পিপল কানেক্ট যেটাকে বলে সেইটা বুঝে এবং গ্রাসরুট কংগ্রেসিদের মনোভাবটাকে গুরুত্ব দিয়ে তাও একটা সংগ্রাম করে ওই জায়গাটায় নিজেকে প্রমাণ করতে হয়েছে, করে তারপরে ক্ষমতায় এসেছেন। এখানে যদি দেখেন বিজেপিতেও কিন্তু সেম একটা মনোভাব কিন্তু তৈরি হতে শুরু করেছে। বিজেপির ভেতর থেকেই একটা ভয়েস, একটা স্বর উঠে আসছে। আপনি যদি অতি সম্প্রতি হাইকোর্টের বিচারপতি থেকে বিজেপির সাংসদ হওয়া বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শোনেন, তিনি যে কথাটা বলেছেন এবং তারপরে যেটাকে তথাগত রায় হোক তিনি সমর্থন করেছেন একেবারে সরাসরি, শুভেন্দু অধিকারীর মতন তারা বলেছেন যে ওনার মধ্যে লজিক আছে, আর বেশি দূর উনি যাননি। এবং যারা বলেননি তাদের মধ্যে অনেকের মধ্যেও কিন্তু একই মতবাদ যে কোথাও না কোথাও কিছু নেই, তো বোধহয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা হাইকমান্ড, ওখানেও এখন ওই কংগ্রেসের হাইকমান্ড কালচার এসে যায়নি, তো যারা হয়তো চাইছে না এখান থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে। তো এই প্রশ্নগুলো কিন্তু বিজেপির অন্দরে, বিশেষ করে আমি বলছি যারা একেবারে তলার লেভেলে নিচু স্তরের কর্মী, গ্রাসরুট লেভেলের নেতা, তাদের মধ্যে কিন্তু উঠতে শুরু করেছে। এবং এরা কিন্তু একেবারেই যেভাবে দলটা চলছে সেটা নিয়ে খুশি নয়। যারা ভাবছেন বিহারের একটা জয়কে দেখেই এখানে একেবারে দল চাঙ্গা হয়ে এবারে ক্ষমতায় চলে আসবে, তারা কিন্তু এই ফ্যাক্টরগুলোকে ধরছেনই না। অঙ্ক রাজনীতি বলুন বা নির্বাচনী রাজনীতি বলুন, সেটা কিন্তু একেবারে ওই পাটিগণিত মেনে হয় না, তার অনেক রসায়ন থাকে, অনেক আদার ফ্যাক্টরস থাকে, যেটার মধ্যে কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে যে দলের কর্মীরা, নিচুতলার কর্মীরা, তারা কি ভাবছেন, কি চাইছেন। তা আমার যেটা মনে হচ্ছে, বা বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে যদি দেখেন, বিজেপির মধ্যে আরএসএসের মধ্যে, আরএসএস কিন্তু একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করে এবং আরএসএস যদি সক্রিয়ভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে, তার ফলটা কিন্তু একটা ভয়ানক হতে পারে। এবং এই যে লাস্ট লোকসভা নির্বাচনে বিজেপির যে ক্ষমতায় হয়তো এসেছে, কিন্তু সব দিক থেকেই যে একটা নিম্নমুখী প্রবণতা, সেটা কিন্তু হয়েছিল। অনেকেই মনে করছেন যে আরএসএসেরগুলো যারা শাখা সংগঠন ওদের আছে, তারা হয়তো সেইভাবে পুরো ব্যাপারটাতে অংশ নেননি। অর্থাৎ পুরো ব্যাপারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে শুধু একটা প্রতিবেশী রাজ্যের ভোটে ক্ষমতায় আসা, যদিও সেই ক্ষমতায় আসার যেটা পদ্ধতি সেটা কোয়েশ্চেনেবল একটা জায়গায় দাঁড়িয়ে, তার ওপর নির্ভর করে পাশের রাজ্যে যেটা একেবারেই অন্য নিয়মে চলে। আমরা এখানে দেখেছি একটা বামফ্রন্ট সরকারকে সরানোর জন্যে 34 বছর অপেক্ষা করতে হচ্ছে। এখানেও কিন্তু মানে ধরুন যখন একটা এত শক্তিশালী সরকার চলে যাবার সময় আসে, তখন কিন্তু আশপাশে ঘুরলে ওই যে একটা ওয়েভ ফর চেঞ্জ, এইটা কিন্তু ফিল করা যায়, বোঝা যায়। এখনও কিন্তু আমি জানি না যে বিশ্লেষকরা নানা রকমের সংখ্যা বাইয়ে দিচ্ছেন, তারা সেই গন্ধটা কোথা থেকে কিভাবে পাচ্ছেন, কিন্তু তারা বোধহয় বিজেপির অন্দরে যেটা চলছে সেই যে অনুভূতিটা, সেইটা ততটা যে কোনো কারণেই হোক হয় ফিল করছেন না বা ফিল করতে চাইছেন না, অনুভব করতে চাইছেন না। সব দেখে শুনে মনে হচ্ছে বিজেপির যদি এ রাজ্যে পুনরুত্থানের দরকার করতে হয়, তাহলে কিন্তু মডেলটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়েরই মডেল হতে হবে। অর্থাৎ মূলটা থেকে বেরিয়ে তৃণমূল বিজেপি যদি একটা কেউ সাহস করে করতে পারে, যারা সাধারণ লোকের কথা বলবে, সাধারণ বিজেপির লোক না হলে যেটা হবে, যতই একটা দলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকুক,
ওই ক্ষমতা হস্তান্তরের জায়গায় তারা কিন্তু চট করে পৌঁছতে পারবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে সাহস করে ওই দল ছেড়ে বেরিয়ে এসে একেবারে তৃণমূল বিজেপির মতো একটা দল গঠন করবেন সেরকম তো কেউ নেই, অন্তত চোখে পড়ছে না। অদূর ভবিষ্যতে কারোর নাম মনেও আপনি করতে পারবেন না যে আসতে পারে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। বিশ্লেষক বা বিশেষজ্ঞরা, আমি আবার বলছি তথাকথিত বিশ্লেষক বিশেষজ্ঞরা যেভাবে ব্যাখ্যা করছেন, যা ভাবছেন সেটা ভুলে গিয়ে নিজের একেবারে মাথা লজিক্যালি আপনারা চিন্তা করে যদি দেখেন তাহলে কিন্তু এই ফ্যাক্টরগুলো আপনাদেরও মাথায় আসবে। অর্থাৎ বিজেপির মধ্যেরকার বা একেবারে নিচুস্তলার কর্মী এবং নেতাদের যে মনোভাব সেইটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। বা যে পার্সেন্টেজ একটা ফ্লোটিং ভোটার থাকে, যারা ফ্লোট করে সবসময় একই দলে দেয় না, তাদেরও যদি কাছে আনতে হয় তখন ওই বিশ্বাসযোগ্যতাটা দরকার। সেই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। তবে কি, আবার বলছি, তবে কি ওই একটা রাস্তা, যে রাস্তাটা 2026 সালের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও চোখে দেখা যাচ্ছে না কোনো সম্ভাবনা, কিন্তু একটু একটু করে বেরোতে শুরু করছে। মানে প্যান্ডোরার বাক্সরা হয়তো জাস্ট খোলা শুরু হয়েছে। মনে রাখতে হবে ভোটটা কিন্তু টিভি, সেটা দূরদর্শন হতে পারে, প্রাইভেট চ্যানেল হতে পারে, সেইখানে বসে লড়া যায় না। ভোটটা অন্য জায়গায় গিয়ে লড়তে হয়, ওই তৃণমূল স্তরে। তাদের মনোভাবকে গুরুত্ব দেওয়া, তারা কি চাইছেন সেটাকে গুরুত্ব দেওয়া। সবসময় যেটা কংগ্রেসি আমলে, এই সিপিএম আমলে, বাম আমলে আমরা দেখেছি কংগ্রেসিদের ছিল যা হবে ওখান থেকে সিদ্ধান্ত হয়ে আসবে, চাপিয়ে দেওয়া যাকে বলে, এই চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু ফলপ্রসূ হয়নি। তো এটা কতটা কেন্দ্রীয় নেতৃত্ব লোকাল স্তরের ওপর ছাড়তে পারবে বা পারবে না, এই সব কিছু মিলে কিন্তু নির্ভর করবে 2026। মনে রাখবেন এখনও বেশ কয়েকটা মাস আছে, সেই কমাসে হয়তো অনেক জল ঘোলা হবে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে, নানান কলা কৌশল হবে। তার মধ্যে এই যে যেটাকে যদি আপনি একেবারে ঠোঁটকাটাভাবে ইলেকশন ম্যানিপুলেশন বলতে চান, সেই থাকবে। নানান অঙ্ক, এই জটিলতাগুলো মাথায় রাখতে হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত ওই একটা তৃণমূল বিজেপি গোছের কিছু একটা তৈরি হবে, এই যে বর্তমানভাবে দলটা যেভাবে চলছে তার মধ্যে ভেতরে অন্দরমহলে যে ক্ষোভ জন্মাচ্ছে, অনেকেই দেখবেন এখন কিন্তু বলতে শুরু করে যে এদের সরানোর ব্যাপারে কতটা আন্তরিক এই চিন্তাভাবনাগুলো আসছে। মনে রাখতে হবে অন্য দল কিন্তু চুপ করে বসে নেই। তারা যেভাবে একটা মজবুত সাংগঠনিক জায়গা থেকে সমস্ত আর্থসামাজিক সমস্যার মোকাবিলা করছে, ইনফ্যাক্ট যদি আপনি স্যার নিয়ে যে এত জলঘোলা হচ্ছে, সেখানে কিন্তু যারা ফর্ম বিলি করছেন, যারা ফর্ম লিখতে শেখাচ্ছেন, যারা ফর্ম কালেকশন করছেন, এই যে ক্যাম্প, সেখানে কিন্তু আপনি বিরোধীদের কাউকে দেখতে পাবেন না, চোখে পড়বে না। যারা বাড়ি বাড়ি গিয়ে করছে, সমস্ত কাজটা গুটিয়ে নিচ্ছে, এরা সবাই অধিকাংশই কিন্তু কাউকে তৃণমূলে ভোটের দিন বুথে দেখা যায়, কাউকে সক্রিয় কর্মী হিসেবে মিছিলে দেখা যায়, এরাই করছে। তো সেই ক্ষেত্রেও বোঝা যাচ্ছে যে সাংগঠনিক দুর্বলতাটা কিন্তু প্রকট হয়ে যাচ্ছে। সেইগুলোকে ডিজোন করে যে আমার সব ঠিক আছে, বিহার জিতেছে, অতএব এবার আমরা নর্মাল কোর্সে ন্যাচারাল একটা প্রসেসেই চলে আসবো, এটার কোনো লজিক্যাল কালমিনেশন হয় না। যেটা খুব সহজভাবে বলে গেছেন যে অঙ্গভঙ্গ কলিঙ্গ, ইট ইজ নট লাইক দ্যাট। এই লজিক্যাল কালমিনেশনের ব্যাখ্যা একদমই ভুল। এই একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, যে পদ্ধতির কিন্তু এখন শুরুই হয়নি। সেই পদ্ধতিটা শুরু হলে সেই পদ্ধতিটা ম্যাচিওর হতে আবার সময় লাগবে। তা আমরা চোখ রাখবো পুরো পরিস্থিতির ওপরই, এবং যখন যেভাবে দেখব, একেবারে যেটা আমরা বারবার বলি, আমরা নিরপেক্ষ নই, কিন্তু আমরা শুধু সত্যেরই পক্ষে। সত্য যেটা, সেটাই আপনাদের কাছে তুলে ধরব। তথাকথিত যে পক্ষগুলো, সেই পক্ষের মধ্যে না থেকে কি ঘটছে গ্রাউন্ড জিরোতে, কি ঘটতে চলেছে, তার ভিত্তিতে কি ঘটতে পারে, সেইগুলো যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা মনে হয়েছিল, সেইগুলো আপনাদের কাছে জানালাম। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ আপনারাই ভরসা। এবং শীত গ্রীষ্ম ভরসায় যদি কেউ আমাদের ভরসা হন, সেটা আপনারাই। আপনাদের ভরসাতেই আমরা এগিয়ে যাব। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া
সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।